তাহলে আমরা যাচ্ছি পর্যালোচনায় দুনিয়া জুড়েতে। দুনিয়া জুড়েতে আমরা যেটি নিয়ে আলোচনা করতে চাই, আপনার নিশ্চয়ই জানা, 3-4টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মার্কিন স্পিড বোর্ডে হামলা চালিয়েছে কিউবা, এটা কিন্তু বিশাল ব্যাপার, একটা বড় খবর। আর উত্তর কোরিয়া নিয়ে কথা বলতে চাই আমরা, তারা পরমাণু প্রক্রিয়া যেটা তাদের, সেটিকে আরো শক্তিশালী করবে তারা। আর যুক্তরাষ্ট্র ইরান প্রসঙ্গ তো আছে, থাকবো, ভেনিজুয়েলা নিয়েও। সঙ্গে থাকুন আমাদের। এবং আজকের বিষয় হচ্ছে দুনিয়া জুড়ে, আজকের বিষয় হচ্ছে মার্কিন স্পিড বোর্ডে কিউবার হামলা, সরি। একদম সাইফুল ভাই, কিউবা হামলা চালালো মার্কিন স্পিড বোর্ডে কোন পরিপ্রেক্ষিতে, আসলে কি এমন একটা অবস্থা তৈরি হলো যে তারা হামলার শিকার হতে যাচ্ছিল কিনা? যুক্তরাষ্ট্র তো অলমোস্ট কিউবাকে অবরুদ্ধ করে রেখেছে, অনেক স্যাংশন দিয়ে রেখেছে, অনেক কিছু দিয়ে রেখেছে। তাদের উপকূলে কোনো জাহাজ ভিড়তে দেওয়া আসলে তারা বাধা দেয়, অনেক কিছু দেয়। এই অবস্থায় তো কিউবা অনেক আগে থেকেই বলতেছিল যে তাদেরকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করতেছে যুক্তরাষ্ট্র। আপনি জানেন যে কিউবাকে কোনো কেউ রাশিয়ার জিনিস আসতে দেয় না। তার তার বন্ধু রাষ্ট্র যারা আছে তাদেরকে চেষ্টা করে হেল্প করার জন্য, কিছুই করতো না। যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন যাবত জ্বালানি, বিশেষ করে জ্বালানি তেল একেবারে কিউবাতে ঢোকা বন্ধ করে, সেই কারণে বিদ্যুতের যে অবস্থা খারাপ যাচ্ছে, কিউবাবাসী একদম মানে কঠিন অবস্থায় মধ্যে পড়েছে। তারপরে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেগুলো ইম্পোর্টেড দ্রব্য, সব আটকায় রেখে দিচ্ছে। আমেরিকা অলমোস্ট তাকে একটা রাষ্ট্রকে অবরোধ করে রেখেছে। এই অবস্থায় তারা কি করবে এখন? যেসব স্পিড বোর্ড, যেসব বোর্ড দিয়ে তারা এরকম করছে, তার মধ্যে একটা তারা তাদের রেঞ্জের মধ্যে পেয়েছে, তারা তো সেটা গুলি করে 4 জন মেরে ফেলছে। এখন দেখা যাক এটার রিয়াকশনটা কি। এখনো যুক্তরাষ্ট্র কোনো রিয়াকশন জানায় নাই, কিছুই জানায় নাই। তবে কিউবা হঠাৎ এরকম অ্যাগ্রেসিভ হওয়ার কারণটা হলো দেয়ালে পিঠ থেকে গেছে। তারা কি করবে? তাদের তাদের জলসীমায় এসে যুক্তরাষ্ট্র মাস্তানি করতেছে। তো এখন কিউবা তার সর্বশক্তি দিয়ে তো নিজেকে রক্ষা করার চেষ্টা করবে। দেখা যাক এর রিয়াকশনটা কি হবে। আমেরিকা এখন পর্যন্ত কোনো রিয়াকশন জানে না। তবে তারা 7 জনকে, হ্যাঁ, হুম। আহ, আহ, 7 জনকে তারা 4 জনকে তারা হত্যা করেছে। এই এই হামলা চালিয়ে, তাই তো? আহ, উত্তর কোরিয়া বলছে যে তাদের পরমাণু যে ইয়েটা আছে, তারা আরো শক্তিশালী করবে। আর উত্তর কোরিয়ার ব্যাপারটা হলো যে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তো এটা তো একটা চিরস্থায়ী শত্রুতা আছে। তারা যে কোনো ভাবে এই, কিম জং উনের সরকারকে উৎখাত করতে চায়, অনেক কিছু করতে চায়, আবার ট্রাম্প বন্ধুত্বও করতে চায়। আপনি জানেন ট্রাম্প কাছে পত্রও লিখেছিল এই, এবং বলছিল, ট্রাম্প বলছিল যে কিম জং উনের মতো ভালো লোক আর হয় না, তার খুব ভালো ছিল গত গত টার্মের সময়। হ্যাঁ, গত টার্মের সময় কিন্তু এমন খাতিরটা ছিল, কিন্তু এই টার্মে আসার পরে ট্রাম্প এখন পর্যন্ত সেই অতীতের বন্ধুত্বের কথা এখন আর তোলে না। উল্টায় উত্তর কোরিয়াকে সবসময় স্লেজিং, যেটাকে বলে আর কি, স্লেজ করে, মানে সবসময় তার পিছে লেগে থাকে। হ্যাঁ, ক্রিকেটীয় ভাষা আছে না, স্লেজিং করা, যেটা ধরেন আমি যেটা এই যে হ্যাকলিং বলি, আমাদের হুম। ইউনুস এবং গংরে হ্যাকলিং করার জন্য হ্যাকলিং এর পরিবর্তে স্লেজিং এর শব্দটা ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, যে ইউনুস এবং গংকে স্লেজিং করেন। তো এটা তো ওদেরকে এরকম স্লেজিং করে সারাক্ষণ, টিটকারি করা, এই করা সেই করা, মানে খোঁচাখুচি করা, তো করে। তো এখানে অল অফ এ সাডেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলছে যে যুক্তরাষ্ট্র যদি আমাদের গুনতে হয়, মানে আমরা যুক্তরাষ্ট্র আমাদেরকে গুনতে হবে, এবং গুনতে হলে আমাদের কি করতে হবে? যুক্তরাষ্ট্রের সমপরিমাণ পারমাণবিক ক্যাপাবিলিটি আমাদের লাগবে। এইটা আর কি সে বলছে, এবং সে বলছে তার ক্ষেপণাস্ত্রের ইয়ে বাড়াবে, আর কি বলে পাল্লা বাড়াবে, মানে দূরত্ব, তারা যে দূরত্ব। দূরত্ব ক্যাপাসিটি সেই হুম। সেটা বাড়াবে। প্লাস তারা নিউক্লিয়ার ওয়ারহেড এর ব্যবস্থা করবে, অনেক কিছু। আহ, তার বক্তব্য হলো যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিতে হলে যুক্তরাষ্ট্রের মতো করে নিউক্লিয়ার পাওয়ারের অধিকারী হতে হবে, এবং সেই পথে এখন ইয়ে যাবে, কিনা বলে আহ, উত্তর কোরিয়া হাঁটবে। এবং এখানে একটা মজার জিনিস হলো যে অনেকে গুঞ্জন যে উত্তর কোরিয়া কিম জং উন তার মেয়েকে এখানে এনে তার পাশে দাঁড় করাচ্ছেন, মেয়েকে অনেকদিন ধরে তার পাশে দাঁড়ান, কিন্তু এটা হলো আমেরিকার একটা প্রচার। এই মেয়েটা বাবার সাথে সাথে ঘুরে, ঠিক আছে, এটা। কিন্তু এখন পর্যন্ত উত্তর কোরিয়াতে যেই আহ, রাষ্ট্র কাঠামোতে যে ক্ষমতার ইয়েটা, সেখানে কিম জং উনের বোনের ক্ষমতাটা হলো দ্বিতীয়। মেয়েকে সামনে আনছে বলে আমেরিকা এটা গুজর উঠছে, বা রয়টার্স, এপি সবাই মিলে পশ্চিমা গণমাধ্যমে মেয়েটাকে এখন পাইছে। ওই যে বলে না, একটা ছোট মেয়ে, চিন্তা করেন, একে এর এর পিছনে লাগছে, এর নাকি কিম জং এর কাছে ক্ষমতা উত্তরসূরি। হস্তান্তর করতে চায়। উত্তরসূরি। এখনো এটা মেয়েটার বয়স 15 বছর বা 16 বছর, যে সে এখনো কোনো কিছু না। বাবার সাথে ঘুরে আর কি।
মানে আমেরিকান ভাই ওরা তো যা বলে এখন সারা দুনিয়া আমি আর আপনি যে আমরা ওর নিয়ে কথা বলতে হচ্ছে, এই মেয়েটা নিয়ে আমরা কথা বলার কথা না। হুম, একটা বাচ্চা মেয়ে ঘুরতেছে, বাপের সাথে ঘুরে মজা পায়, বাপও হুম, মজা পায়, তার বাচ্চা মেয়েটা তার সাথে ঘুরে। এটার ক্ষমতার কেন্দ্র, ক্ষমতা ট্রান্সফার। কিম জং উনের এমন কি বয়স হয়েছে যে তার ক্ষমতা এখনই তার বোন মেয়ের কাছে দিতে হবে? এটা হলো জাস্ট একটা গুজব তুলে তাকে দুর্বল করার চেষ্টা করা ইন্টারন্যাশনালি। এর আগে গুজব করা হয়েছিল তার বোনের কাছে সে ক্ষমতা হস্তান্তর করতেছে, বোনের। আর ও এর আগে প্রচার করেছে কিম জং উন খুবই অসুস্থ, তিনি শরীরে এমন স্থূলদেহী যে তার আয়ু আর কয়েক মাস আছে, এরকম প্রচার হয়েছে। কিন্তু এখন কয়েক মাস থেকে কয়েক বছর পার হয়ে গেছে, কিম জং উন কিন্তু ওই দেহ নিয়ে কিন্তু এখন পর্যন্ত সে মহান দাপটে ক্ষমতায় আছে। সে এটা পশ্চিমা গণমাধ্যমের একটা অভ্যাস। আপনার মনে আছে আমি জীবনের একটা সময় প্রথম ভাগে যখন আমি তখন কিন্তু আমি সাব এডিটর হিসেবে কাজ করেছি। সাব এডিটর হিসেবে প্রধান কাজ করতাম হলো অনুবাদের কাজ। তো অনুবাদের কাজ করতো সেই সময় আমাদের ওই সময় আমার সিনিয়র ছিলেন হলো মঞ্জুল হাসান বুলবুল ভাই। ঠিক বলবেন। আছে, হুম, হুম, বুলবুল ভাই প্রত্যেকদিন আসতেন, আসার পরে যেই শিফট ইনচার্জ থাকতেন তার হাতে সমস্ত আফগানিস্তান ফাইল ওনার হাতে তুলে দিতেন। মানে আফগানিস্তানে আমেরিকানরা কি কি করতেছে এইটা, মানে রাশিয়ানরা কি, রাশিয়ানরা আছে, রাশিয়ানরা কত রাশিয়ান সৈন্য নিহত হচ্ছে ওখানে, পুরা রাশিয়ানরা তখন ওখানে আছে। কিন্তু বুলবুল ভাই প্রত্যেকদিন কম্পাইল করতো, পরে দেখা যেত যে রয়টার্স ক্লেম করতেছে ওখানে এত হাজার মারা গেছে, অত হাজার মারা গেছে, তত হাজার। উনি তো রয়টার্স এবং ইয়ার এপিতে কম্পাইল করতে হতো, কারণ ওইটাই তো সোর্স। source। কিন্তু একদিন রাশিয়ান নিউজ এজেন্সি থেকে যেটা আসলো, সেটা আসলো যে আমেরিকা এই পর্যন্ত যত মারছে, কিনা কয় যে রাশিয়ান সৈন্য আফগানিস্তানে মারছে, সেটা রাশিয়ার জনসংখ্যা এত না, মানে এত সৈন্য মেরা হয়েছে। এবং সেই তাস নিউজ এজেন্সি, তখন আমার মনে আছে তাস নিউজ আচ্ছা, এজেন্সি, সে খবর, তাস নিউজ এজেন্সি নিউজ দিচ্ছে, হিসাব করে দিচ্ছে যে রাশিয়ার মানে সোভিয়েত ইউনিয়নের জনসংখ্যা এত না যত যত সৈন্য আমেরিকান এই নিউজ এজেন্সি গুলো এপি, রয়টার, এপি মিলা ওই ইয়াতে মারছে। তো ওই সময়গুলোর কথা মনে হলে কিন্তু মজা হইতো আমাদের। তো এখন সেটাই আমার এখন মনে পড়ে যে এই পর্যন্ত কিম জন উনের শারীরিক তার মেয়েদের কারণে সে এই কবে মারা যাবে, সে এরকম চিকিৎসা নিচ্ছে, কদিন সে নিখোঁজ হয়ে যাচ্ছে, এরকম প্রত্যেকটা সময় দেখবেন যে একটা, যে কিম জং উন হয়তো আর বেঁচে নাই, এরকম নিউজও কিন্তু হয়েছে। কিম জং উন কি 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 কোনো খারাপ খোঁজ ধরনের রোগ নাই। হইলো কিনা, কেন একদিন পর তার খোঁজ নাই কেন, সে হ্যাঁ, কেন প্রকাশ্যে আসছে না? হ্যাঁ, এসব তারপরে রিপোর্ট হয়েছে। এবং তার কোন মিটিং এর মধ্যে তার বোনকে দেখা গেলে আচ্ছা কিম জং উন শেষ পর্যন্ত তার বোনের কাছে ক্ষমতা হস্তান্তর ক্ষমতা করতেছে। হস্তান্তর করছে। এখন মেয়েটা বাপের সাথে ঘুরে, এই মেয়েটা একদম ছোট অবস্থায় এক ক্ষেপণাস্ত্র মহড়ার সময় ওই যে সামরিক মহড়ার মধ্যে মেয়েটা বাবার সাথে ছিল, তখন থেকে এই গুজব চালানো শুরু হয়েছে। এখন মেয়েটা বড় হচ্ছে তো আরো গুজব লম্বা হচ্ছে। কিন্তু কিম জং উন কিন্তু অসুস্থ না, কিম জং উন ঠিকই আছে, কিম জং উন চলতেছে ফিরতেছে, তার বোনও ঠিক আছে। কিন্তু এখন আমেরিকান গণমাধ্যম আমি আর আপনি এই যে আলোচনা করতে বাধ্য হচ্ছে মেয়েটারে নিয়ে, অযথা 15 বছর বয়সে একটা মেয়েটা নিয়ে। একেবারে আমি এই রিপোর্ট গুলোই দেখছিলাম যে মেয়েকে হস্তান্তর করতে যাচ্ছেন বাবা। আমি অবাক হয়েছি যে একটা ছোট মেয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এই আমেরিকান গণমাধ্যমের এইটাই হলো কাম। উম, এমনকি আমরা তখন আমাদের সংবাদে তো আহ, এই ধরনের রিপোর্ট গুলি খুব একটা, যখন থার্ড পাতা, আমরা তো তখন তৃতীয় পৃষ্ঠাতে আমাদের বিশ্ব সংবাদ ছিল, ওখানে হ্যাঁ, তৃতীয় পৃষ্ঠার মধ্যে এরকম লিড হইতো। কিন্তু এই নিউজটাই ইত্তেফাকে হইতো কি জানেন, ফ্রন্ট পেজে লিড। ইত্তেফাকে ফ্রন্ট পেজে, আমাদের যেটা তৃতীয় পৃষ্ঠা লিড হইতো, আফগানিস্তানে ধরেন 5,000 সৈন্য মারা গেছে, সঙ্গে সঙ্গে ইত্তেফাকের লিড নিউজ যে হুম, রাশিয়ান সৈন্য 5,000 নিহত হয়েছে। হ্যাঁ, কে বলছে? এপি বলছে, লিড নিউজ। সংবাদে এটা তৃতীয় পৃষ্ঠার মধ্যে একটা, কখনো বক্স কখনো এইখানে। তা কিন্তু ওইটা ইনভেরিয়েবলি আমাদের বুলবুল ভাই ছিলেন এটা এক্সপার্ট, এবং বুলবুল ভাই ছাড়া আরেকটা কেউ না। উনি একমাত্র এক গাদা আসতো, বুঝছেন? মানে এজেন্সির রিপোর্ট যে এত, খালি আফগানিস্তান নিউজ এক গাদা রিপোর্ট বুলবার জন্য সন্ধ্যার সময়, যদি সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় এক গাদা কাগজ, 50টার মতো স্ল্যাগ, আমরা স্ল্যাগ বলতাম, স্ল্যাগ ওনার জন্য রেডি হয়ে বসে থাকতাম। বেচারা আসার পরে এইগুলা পড়া শুরু হইতো, তারপর উনি একটা লিখতে লিখতেন, শেষ পর্যন্ত এসে এক বান্ডেল জমা দিতে হইতো তাকে। এটা আমরা দেখেছি এই যে আমেরিকান গণমাধ্যম। বা কিন্তু দুর্ভাগ্য হলো ওই গণমাধ্যম থেকে বিকল্প গণমাধ্যম তো বের হলো না। কোন বিকল্প গণমাধ্যম? এখন আমরা ওদের পিছনেই দৌড়াতে হচ্ছে। এই যে আপনার এত সময় আমি ওদেরকে নিয়ে কথা বলতে হচ্ছে। না এই যে কি বলবেন কিম উনের মেয়েকে নিয়ে বলা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী সদ্য প্রধানমন্ত্রী ওনার মেয়ে ওনার সঙ্গে ঘুরে বা বিভিন্ন প্রোগ্রামে গেছিল। আমাদের বাংলাদেশের অনেক পত্রিকায় দেখলাম এই তারেক রহমানের উত্তরসূরি মানে জাইবা রহমান, একটা নাজুবাইবা। মেয়ে, তার মেয়ে, তার হ্যাঁ, সন্তান,
সে তার সন্তানরা নিয়ে ঘুরবে, এটাই হলো সবচেয়ে স্বাভাবিক খুব ব্যাপার। এবং স্বাভাবিক। এটাই সবচেয়ে বড় সৌন্দর্য, যে হুম, মেয়েটা তার বাবার সাথে ঘুরতেছে। আমার কাছে বিশ্বাস করেন, তারেক রহমান এবং তার সন্তান যখন ঘুরে, আমার কাছে মনে হয় যে এটাই হলো ইয়ে। কিন্তু এখানে এটা যখন আপনি মেয়েটা এই, মেয়েটা ওই, মেয়েটা সেই, মেয়েটারে এই, তারপর ট্রল করতেছেন, মেয়েটার দুর্নাম বাইর করতেছেন, এটা আমার খুব আহত করে আমাকে। কিন্তু তারেক রহমানের কোনো খারাপ কাজের জন্য, কোনো ভুলের জন্য তার মেয়েটা সাফার করে না। মেয়ে তো বাবার সাথে ঘুরে মজা পায়, বাবার সাথে ঘুরে, একদম এর একদম। বেশি কিছু না তো। এই মেয়ের বারাক মধ্যে ওবামা। আপনি কোনো ক্ষমতার কিছু টিছু নাই। কিন্তু কেউ কেউ তারও দুই এক জায়গায় নিয়ে গেছে, সেটা অন্য জিনিস। সেটা অন্য জিনিস, সে ব্যারিস্টার মানুষ, তার কিছু ওপিনিয়ন থাকতে পারে। কিন্তু সে যখন তার বাপের সাথে ঘুরে, সে কিন্তু বাপের সন্তান হিসেবে ঘুরে, এখানে উত্তরাধিকার হিসেবে ঘুরে না। এমনি নর্মালি ন্যাচারালি তো সে তার পারিবারিক উত্তরাধিকার তো সে মেয়ে, তার তার আর কেউ নাই। আর কেউ নাই, তো রাইট। আমরা যখন এগুলো নিয়ে কথা বলি বা কেউ কথা বলে, যখন ট্রল করে, এটা খুব অন্যায়, খুব অন্যায়। ওই মেয়েটা কিন্তু নিষ্পাপ একটা মেয়ে। একেবারে। ওর একটা কৈশোর জীবন ছিল, ওর একটা ইয়া ছিল, বা তারপরে ইউনিভার্সিটি লাইফ ছিল, তারপরে তার লেখাপড়ার জীবন শেষ করে সে এখন প্র্যাকটিক্যাল লাইফে আসছে। এই লাইফে সে কি করে, ভবিষ্যৎ আছে, সে ভবিষ্যতে তার আরো অনেক কোনো কাজে বৃত্তি থাকবে, এগুলোকে সুন্দরভাবে দেখা উচিত। হুম। আর এই এখন তো মেয়েটা সে বাবার এখন বাবার কোনো দোষের জন্য মেয়েটাকে নিয়ে টানাহেঁচড়া করে, যারা করে, প্রশ্নই এটা করে খুব না। অন্যায় আছে। এবং এখন সে এনজয় করবে, এটাই তো স্বাভাবিক। আর রাজনীতির ভাই, মাঠে না দেখতেছে। রাজনীতি মাঠ না, বাবা প্রধানমন্ত্রী ভাই। আমি এটাই বলছি, রাজনীতির মাঠে সে যখন বাবা নামলো বাবা দেখতেছে। নির্বাসনে ছিল, বাবা যে বুকের সাথে রেখে, বাবা শুধু ইয়ের মধ্যে, স্ক্রিনের মধ্যে বাবা নেতাগিরি করছে। সে বাবাকে সে জনসম্মুখে নেতাগিরি করতে দিচ্ছে, এটা তার আমি এক্সপিরিয়েন্সের ব্যাপারে আছে, দেখবে না আমি তার বাপরে, বাপ আমি কি করে, সেটাই বলছি। বাপ আমি কেমন সেটাই করে। বলছি। বাপরা পরামর্শ তো দেয়, মেয়েরাই তো পরামর্শ বেশি দিবে বাপকে, রাইট, যে বাবা তুমি রাইট। এরকম করে চলবা, তুমি ওরকম, তোমার ড্রেসটা এরকম হওয়া উচিত, ওর মধ্যে, এটা মেয়েরা করে, তো করবে। তো এইটাই তো সৌন্দর্য রে ভাই, সমাজের সৌন্দর্য তো এইটুকু। এই সমাজের সৌন্দর্যকে যারা কলঙ্কিত করতে চায়, কদর্য করে, তারা ঠিক করে না, তারা খুব অন্যায় করে। একেবারে। একবারে আপনি বারাক ওবামার কথা মনে আছে, ওনার ২ মেয়েকে নিয়ে ওনারা যখন আর দিনে আর যাই আরো একটা বলি, এটা নিয়ে দেখবেন যে অনেক তোষামোদী শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আমাদের একদম। একজন বিখ্যাত একজন মানুষ আছেন, যিনি বিখ্যাত, নামটা বলছেন না, তিনি জাইমারি নিয়ে একবার কবিতার বই লিখে ফেলেছিলেন, একটা ছড়ার বই লিখে ফেলেছিলেন। হ্যাঁ, আমার কাছে ওইটা কপি আছে, কিন্তু আমি, উনি ভয়াবহ আমার অবস্থা। খুব আমার পছন্দের মানুষ, কিন্তু উনি এই কামটা কিন্তু করছিলেন। আমার কাছে রেকর্ডেড একদম, ওই যখন বিএনপি ক্ষমতাচ্যুত হয়, তখন কিন্তু এগুলো সব ইয়ে করা হয়েছিল, কিন্তু আমি কিন্তু প্রিজার্ভ করে রাখছি আমার কাছে একটা, যে জাইমার জন্য নাকি যেন নাম ছিল, ছড়া বই লিখে ফেলেছি। তো এখন যদি আবার এই জাইমার জন্য যদি আবার ছড়ার বই লেখা শুরু করে দেয়, কবিতার বই লেখা শুরু করে দেয়, ইয়াং কবিরা যদি জাইমার উৎসর্গ করা শুরু করে, আবার আরেক দল করবে জাইমার, জাইমার উপন্যাস, ইয়া, না, উপন্যাস জাইমারে উচ্চারণ নিয়ে করবে। উল্টাপাল্টা আচরণ করবে বা খারাপ কথা লিখবে, এই জিনিসটা বন্ধ হওয়া উচিত। শি শুড বি, মানে কেপ্ট অ্যালোন, তাকে তার মতো করে তার বাবার সাথে সে তার আনন্দময় মুহূর্ত গুলো কাটায়। এটা সবচেয়ে আনন্দময় মুহূর্ত তার, তার বাবা ক্ষমতায়, এর হুম। চেয়ে আনন্দের কিছু আছে তার? সেটাই আমি বলছিলাম আরকি। খুবই আনন্দময় মুহূর্ত। কিন্তু আমি আসলে কিমের মেয়ের কথা আসায় প্রসঙ্গটা তুললাম। এবং বারাক ওবামার মেয়েদেরকে দেখতাম জাইমার জন্য আমি কিন্তু প্রায়। ছড়ার বইয়ে লেখা ফেলাইছিল কিন্তু। আমরা তোষামোদ করতেই পছন্দ করি বোধহয়। বারাক ওবামার কথা এটা বলছিলাম। এখন বারাক না, ওবামা 15 বছর আগে, যখন জাইমার শুধু বাচ্চা একটা মেয়ে, শুধু তখন। বাচ্চা। আর এখন বাপ বড় রে! হয়েছে, এখন কি করবে বোঝেন। যাকগে আমরা অন্য প্রসঙ্গে যাই। আমি বারাক ওবামার কথা বারবার বলছিলাম। উনার ২ মেয়েকে প্রায়ই দেখতাম উনি মিশেল ওবামা এবং ২ মেয়েকে নিয়ে প্রায়ই হ্যাঁ। তারা ইয়ে থাকতো। খুবই ভালো লাগতো। এটা অন্যরকম একটা ফিলিংস আরকি। যাক। আরে ভাই, আ আপনি ইভাঙ্কাকে পাশে পাইলে তার হুম, বাপ কি আনন্দিত হয়, এটা আপনি কল্পনা করতে পারবেন। আপনি দেখেন কি খুনসুটি করে বাপ আর মেয়ে। হুম, এখন তো ইভাঙ্কা সামনে আসতেছে না, যে গত টার্মে সবাই, ইভাঙ্কা তো সবসময় বাপের পাশে থাকতো, কি খুনসুটি করতে, ওটা তো দেখা যায়। কিন্তু কথা হচ্ছে, তাদেরকে তাদের মতো করে থাকতে দাও, সন্তান সন্তানের মতো করে থাকুক, শুধু সন্তানগুলো কোনো অন্যায় না করলেই হয়েছে। যতক্ষণ রাইট। অন্যায় না করবে, ততক্ষণ তাদেরকে নিয়ে কোনো কোনো কিছুই বলা উচিত না, তাদের এই আনন্দটার মধ্যে তাদের থাকতে দেওয়া উচিত। হুম। একেবারেই। যুক্তরাষ্ট্র ইরান কি আসলে অ্যা ইয়ে হচ্ছে কিনা? ওয়েল, সমস্যা। আলোচনা শেষ হয়েছে। আমি সংক্ষেপে এই কথাটা বলি, কারণ অনেক রাত হয়ে গেছে আপনার। এইখানে কিন্তু একদিন পর্যন্ত যে বলা হচ্ছিল যে কোনো সময় যুক্তরাষ্ট্র হামলা করতে পারে, তারপরে ধরেন ইরানের খামেনি বলেছে যে তার উত্তরাধিকার ঠিক করেছে, এবং তার কে কোথায় কোথায় থাকবে যদি আক্রান্ত হয়, যদি তাহারা নিহত হয়, এরকম পর্যন্ত তারা আছে, যে আমেরিকা আক্রমণ করতেছে, এরকম একটা সিচুয়েশনে গেছিল। খামেনিরা উত্তরাধিকার পর্যন্ত ঠিক করছে। তো সেই আলোচনার মধ্যে ট্রাম্প বারবারই হুমকি দিচ্ছিল 10 দিনের মধ্যে যদি না হয়, তারা আক্রমণ চালাবে। আবার দেখেন, ট্রাম্প মেডিটেরিয়ানে সেখানে আরো উপস্থিতি বাড়িয়েছে।
তারপর কাতার এবং ওমানে তাদের নৌঘাটি এই যে সেনাঘাটিগুলো থেকে তাদের সৈন্যদেরকে সরিয়ে বিভিন্ন জায়গায় নিয়েছে। তারপরে হলো ইয়াতে ইসরায়েলে তারা তাদের আরো অনেক ইয়ে বিমান স্কোয়াড্রন করছে, মোতায়েন করেছে, মানে তারা রেডি আক্রমণ করার জন্য। এই প্রেক্ষাপটে এই ধরনের একটা জারেড কুশনার এবং উইটকপ যে আশাটা বলছেন যে কোনো সমাধান না হলেও এটা অগ্রগতির একটা লক্ষ্য, এই কথার কিন্তু অনেক বড় রিলিফ। এট দ্য সেম টাইম আগচি যিনি যিনি আলোচনা করতেছেন তিনিও বলছেন যে একটা ব্রেক থ্রুর মতো অবস্থায় তারা এসে, এখনো যদিও ফাইনাল হয় নাই, তো সেটার জন্য অপেক্ষা করেন। আমার মনে হয় কোনো না কোনো ভাবে আমেরিকাও এই ধরনের আক্রমণ এড়িয়ে যেতে চাইবে, আর ইরান তো চাইবে তার উপরে যেন কোনো আক্রমণ না হয়, কেন যেন কোনো ডিজাস্টার যেন না হয়, সেটা তো চাইবেই ইরান। আমার মনে হয় সেদিকে আগাচ্ছে। কিন্তু 2 দিন বাদে বাদে একটু পরিস্থিতি চেঞ্জ হয়, সেটা এটা হতেই পারে, আলোচনার মধ্যে আলোচনা কখনো আগায় কখনো পিছায়। কিন্তু দুই পক্ষই যেহেতু বলছে যে একটা ব্রেক থ্রোর জায়গাতে ওনারা দাঁড়িয়ে আছেন, যদিও কোনো রকম চুক্তি তাদের মধ্যে হয় নাই, দেখা যাক কি হয়। সর্বশেষ শেষ করতে চাই, ভেনেজুয়েলার কি অবস্থা সর্বশেষ তাহলে? আমাদের এই যে ডেলসি কি করছেন, বা তার উপর কি এখানে এখানে যেটা আসছে সেটা হলো খুব যে ভেনেজুয়েলা অভিযোগ করেছে যে তারা যে মাদুরোর যে আইনজীবী টিম আছে সেই টিমের জন্য যে টাকা পয়সা পাঠানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, যাতে করে মাদুরোর বিচারটা একতরফা হয়ে যায়, মাদুরকে ডিফেন্ড করার মতো আইনজীবী যেন নিয়োগ না হয়, কারণ কোর্ট ফিস দিতে না পারে, তাহলে বিচারটা একতরফা হয়ে যাবে, মাদুরোকে 40 বছরের জন্য জেলের ভিতরে ঢুকায় ফেলবে। এরকম একটার জন্য এটা অভিযোগ করছে যে মাদুরোর জন্য টাকা পয়সা যে পাঠানোর যে যুক্তরাষ্ট্র সব ব্লক করে দিয়েছে। কারণ মাদুরোর যে কেসটা চলতে হলে তো কোর্ট ফি থেকে শুরু করে অনেক টাকা পয়সার ব্যাপার আছে, সেই টাকা পয়সাগুলো আসতে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। মানে একতরফা বিচারের একটা ব্যবস্থা করছে। আমি জানি না যুক্তরাষ্ট্রের সমাজে একতরফা এরকম বিচারের সুযোগ আছে কিনা, তারপরে করতেছে। এখন এটা অভিযোগ করছে যে মাদুরোর জন্য এই যুক্তরাষ্ট্রের উচিত এই টাকার চ্যানেলটা ওপেন করা, যাতে মাদুরো যথাযথ আইন সহায়তা পেতে পারে, আইনি প্রোটেকশন পেতে পারে। একেবারে অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাই। আমি অনেক কমেন্ট আছে, আমি সেটা একটু দুই একটা পরে নেই। রুদ্র লিখছেন, মা বোন নিয়ে যারা নোংরামি করবে তারা হয়তো রাজাকার পাকিস্তানি অথবা আমেরিকান কথারে মিলিয়ে নেবেন। তারপর আমি একটা শেষ মন্তব্য যেটা দেখতে পাচ্ছি এটা নিয়ে একটু বলে নিয়ে তারপর আপনি যদি বলেন। ইফতেখার হোসেন আমাদের নিয়মিত উনি বলছে তারেক ও তার উত্তরাধিকারী নিয়ে আমাদের আলোচনা সত্যি কোনো গুরুত্ব আছে না। আমি কিন্তু তারেক এবং তার উত্তরাধিকারী নিয়ে একবারও আলোচনা, এটা প্রাসঙ্গিক আলোচনা আসছিল কিম জং উনের মেয়েকে নিয়ে যখন আলোচনা আসছে, এবং বিপুল যখন আবার বারাক ওবামার মেয়েদের কথা উঠিয়েছে, তখন আমি ট্রাম্পের মেয়ের কথাও বলেছি, সেই ফাঁকে তারেক রহমানের মেয়ের কথাও আসছে। এখানে অপ্রাসঙ্গিক কিছু না, কোনো গুরুত্ব দিয়ে এটা আলোচনার কথা আমি আমি মনেই করি না কোনো মেয়েকে নিয়ে, কারো মেয়েকে নিয়ে আলোচনা করাটা ঠিক। কিন্তু এখানে যেটা হচ্ছে সেটার জন্য আমি এটার বিরোধিতা করে আমি বলছি যে ইন্টারন্যাশনালি কি হয়, বারাক ওবামার মেয়ে কি ট্রিটমেন্ট পেয়েছে, ইভাঙ্কা কি ট্রিটমেন্ট পায়, বা কিম জং উনের মেয়েকে নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়া কি করতেছে, এটা একটা কম্পারিজন দিতে গিয়ে জাইমার উদাহরণটা এসছে। আদারওয়াইজ ইফতেখার হোসেন আমার এখানে গুরুত্ব দেওয়ার কোনো ব্যাপার না। একেবারে। একজন লিখছেন মার্কিন গণমাধ্যমে, আচ্ছা মঈন আহমেদ, মার্কিন গণমাধ্যম হলুদ সংবাদ প্রকাশ করলে সেটা পশ্চিমা জনগণের মাঝে মহাসত্য ইফতেখারের বলে আরেকটু উত্তর দেন, ইফতেখার এত অ্যালার্জিক হবেন না, এটা অকারণে ঘুরে ফিরে আসছে, এইটা আমার মনে হচ্ছে যে আপনি অবিচার করছেন। আই এম সো সরি টু টেল দিস। এরকম অবিচার করেন না, তাইলে আমরা কিন্তু কি বলে আপনাদের দর্শকদের জন্য আসলে হয়তো আমরা ঠিক ওইভাবে আপনাদের আপনার বা আপনাদের মতো দর্শকদের চাহিদা পূরণ করতে পারতেছি না। সেজন্য আপনারা এইভাবে আহত না করে আমার মনে হয় মানে আপনি যদি মনে হয় যে আমাদের কথাবার্তা ভালো লাগে না, দেখবেন না। দিস ইজ হোয়াট মাই স্ট্যান্ড ইজ। থ্যাংক ইউ। একেবারে। তারপরে আরেকজন লিখছেন, ইত্তেফাক তো মার্কিন দালাল মঞ্জুর পত্রিকা, যিনি বঙ্গবন্ধুর মৃত্যুতে সম্পাদকীয় লিখেছিলেন, বুলবুল নজরুল। আর মার্কিন গণমাধ্যম হলুদ সংবাদ প্রকাশ করলে সেটা পশ্চিমা জনগণের মাঝে মহাসত্য বলে বিবেচিত হয়। এই যে আমরা মার্কিন গণমাধ্যমের কথা বললাম, ইউক্রেন রাশিয়া যুদ্ধে বাংলাদেশে বৈশা মার্কিন গণমাধ্যম পড়লে মনে হচ্ছে সব তো মার্কিন গণমাধ্যমের দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম গুলো রিপোর্ট করে, যার ফলে পশ্চিমা গণমাধ্যম, মার্কিন ঠিক না, পশ্চিমা গণমাধ্যম সব মনে হয় যে রাশিয়া পুরোটা শেষ, ইউক্রেনই
মানে ইয়ে করে ফেলছে। ইফতেখার তো ছাড়ছেন না। ইফতেখার আপনি হ্যাঁ, আপনি বোধহয় আমার অনুষ্ঠান সবসময় দেখেন না, যে কারণে আপনি কথাটা বললেন। আমি আরো আহত হইলাম যে আপনি বললেন যে বঙ্গবন্ধু ছেলে শেখ কামাল গান্ধী আমরা বদনামের বোঝা চাপিয়ে দিয়েছিলেন। প্রশ্নই আসে না। আমার মতো ডিফেন্ড কেউ করে না। আমি তথ্যভিত্তিক ডিফেন্ড করেছি যে শেখ কামালের নামে যতগুলো অভিযোগ আছে একটাও ঠিক না। সো আপনি এরকম অভিযোগ করবেন না প্লিজ। আপনি দেখেন না, ঠিক আছে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। বাট আপনার এই অভিযোগটা খুবই বাজে অভিযোগ হলো। কারণ শেখ কামালের নিয়ে আমি যত ডিফেন্ড করেছি এই বিপুলের অনুষ্ঠানে তথ্য দিয়ে, আপনি এর বিষয়ে কোনো কিছুই জানেন বলে আমার মনে হয় না। জানলে আপনি এরকম একটা মানে বাইরের বিষয়ে আলোচনা একজনকে নিয়ে এরকম বাজে মন্তব্য করতে পারলেন না। আপনি দেখেন না প্লিজ, আপনার যদি মন চায় দেখেন না, কিন্তু বিরক্ত করেন না। আই এম সো সরি। এত এক চোখা হওয়া ঠিক না। একেবারেই মানে আমরা একটা অনুষ্ঠানটি শেষ সুন্দর করতে আলোচনাকে আপনি বাজে দিকে গড়ায় দিন। একেবারেই শেষ করতে চাই। পরে আগামীকাল নিশ্চয়ই আবারও দেখা হবে আমাদের নিয়মিত আয়োজনগুলোতে। আগামীকাল শুক্রবারের সবগুলো অনুষ্ঠানে আমরা থাকবো যথারীতি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং সাবধানে থাকবেন। অনেক রাত হয়ে গেল, সবার কাছ থেকে শুভরাত্রি যে বিদায় নেই এবং যথারীতি বয়কট ইউনুসের সমস্ত প্রোডাক্ট এবং উপদেষ্টাদেরও বয়কট, যারা বাংলাদেশকে একদম ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন। সেফুল ভাই, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। শেষ মুহূর্তে একটু মনটা খারাপ হলো, একজন এত আহ, ভালো মানুষ বা ভালো ইয়ে দেখতাম, তিনি তার এই এক চোখা আমাকে নিয়ে এরকম বাজে মন্তব্য করাতে আমি খুব মনে কষ্ট পেলাম। যাই হোক, আহ, সবাই ভালো থাকবেন। আর হলো যে কি বলে, না না, আমি মন খারাপ হয়ে গেলাম কিছু না, ভালো থাকবে সবাই। ধন্যবাদ। শুভরাত্রি।